Dear students, hello and welcome to everyone. আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করব, যে চ্যাপ্টার নাম হচ্ছে বন্ড অ্যাঙ্করেজ অ্যান্ড ডেভেলপমেন্ট লেন্থ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ আমরা বন্ড ফোর্স নামে একটা ফোর্সকে জানি, যে ফোর্সটা হচ্ছে কনক্রিটের ভিতরে শুধু কনক্রিট থাকে না, কনক্রিটের সাথে আমরা রিইনফোর্সমেন্ট বারও দিই, অর্থাৎ স্টিলের ভিতরে আমরা প্রোভাইড করি। আমরা এর আগে দেখছি স্ল্যাব ডিজাইনে, যেখানে কনক্রিটও থাকে স্টিলও থাকে। এই কনক্রিট এবং স্টিলের মাঝে যদি প্রপার বন্ডিং না হয়, তাহলে আমার ওই স্ট্রাকচারাল মেম্বারটার প্রপার স্ট্রেংথ পাওয়া যায় না, এবং সে তার যে সাস্টেইনেবিলিটি সেটাও আমরা যেই অনুযায়ী ডিজাইন করি সেই অনুযায়ী তাকে পাওয়া যাবে না। তার ভিতরে বন্ড ক্র্যাক বা বিভিন্ন ক্র্যাক, আনএক্সপেক্টেড ক্র্যাক দেখা যেতে পারে, যদি কিনা স্টিলের সাথে কনক্রিটের প্রপার বন্ডিং না হয়। এখানে বন্ডিং দুই ধরনের থাকে, একটা কনক্রিট টু কনক্রিট বন্ডিং, আর একটা হচ্ছে কনক্রিটের সাথে আমাদের স্টিলের বন্ডিং। তো কনক্রিট টু কনক্রিটের যে বন্ডিং থাকে সেটা তো কনক্রিটের উপরে ডিপেন্ডস করে, আর কনক্রিট টু স্টিলের উপরে যে বন্ডিং সেটা হচ্ছে অ্যাঙ্করেজ এবং ডেভেলপমেন্ট লেন্থ। এই অ্যাঙ্করেজ এবং ডেভেলপমেন্ট লেন্থের উপরও অনেকটা নির্ভর করে, অর্থাৎ আমার যে পরিমাণ বন্ডিং দরকার, দেখা গেছে যে সবই ঠিক আছে বাট প্রপার ডেভেলপমেন্ট লেন্থ নাই, অথবা একে প্রপার হুকিং বা প্রপার অ্যাঙ্করেজ করা হয় নাই ওই স্টিলকে, এই জন্য আমরা যেরকম বন্ডিংসটা আশা করেছিলাম ওই রকম বন্ডিংসটা পাচ্ছি না। সেই জন্য আমাদেরকে জানতে হবে, এই চ্যাপ্টারের পারপাস হচ্ছে আমাদের যে প্রপার বন্ড ফোর্সকে ডেভেলপ করার জন্য আমাকে ডেভেলপমেন্ট লেন্থ এবং অ্যাঙ্করেজ সম্বন্ধে ধারণা থাকতে হবে। এখন ডেভেলপমেন্ট লেন্থ বলতে আমরা কি বুঝি? ইট ইজ দ্য ইম্বেডেন্ট লেন্থ which is required to produce a proper bondings between the concrete and steel। অর্থাৎ এটা হচ্ছে ইম্বিডেড লেন্থ বলতে আমরা বুঝি যেটাকে পোতা হয়েছে বা প্রথিত একটা দৈর্ঘ্য বা লেন্থ। এটাকে যদি বাংলায় সহজে বুঝাই বলি, সেটা হচ্ছে যেমন আপনারা মনে করেন যে 3 ফিটের একটা লাঠি দুই বন্ধু দুই প্রান্ত থেকে টানতেছে। এখন এক বন্ধু ওটাকে সুন্দর করে গ্রিপ করে মোট পাকায় মুষ্টিবদ্ধ করে ধরেছে, আর আরেক প্রান্ত থেকে আপনি মাত্র দুইটা আঙ্গুল দিয়ে ওটাকে ধরে রাখছে। তারা দুজনের বন্ডিং ফোর্স কি একরকম হবে? যেই বন্ধু গ্রিপ করে সম্পূর্ণ হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে ধরে রাখছে, সে তার বন্ডিংসটা অবশ্যই বেশি হবে। আর আপনি যদি মাত্র হাতের 5টা আঙ্গুল দিয়ে অল্প একটু করে ধরে রাখেন, বা 2টা আঙ্গুল দিয়ে, যেরকম আমরা 3 চিমটি দিয়ে লবণ তুলি এরকম 3 চিমটির মতো করে দিয়ে যদি আপনি মাথাটা ধরে রাখেন, আপনিও ধরে রাখছেন, সেও ধরে রাখছে, বাট এখানে আপনার ধরে রাখার যে পর্যাপ্ত লেন্থ, ইম্বিডেন্ট লেন্থ, এটা খুবই অল্প। আর যে নাকি গ্রিপ করে ধরে রাখছে তারটা আরও বেশি স্ট্রং। এখন আবার ধরেন আপনিও গ্রিপ করে রাখছেন, আপনি এক হাত দিয়ে গ্রিপ করে রাখছেন, আর আরেকজনে 2 হাত দিয়ে গ্রিপ করে রাখছে। তাহলে যে 2 হাত দিয়ে গ্রিপ করে রাখছে তার ইম্বিডেন্ট লেন্থের পরিমাণ বেশি, আর আপনি এক হাত দিয়ে ধরে রাখছেন, তাই আপনার ইম্বিডেন্ট লেন্থের পরিমাণ কম। এখন ধরলাম দুইজনই আপনারা 2 হাত দিয়ে ধরে রাখছেন। একজন বন্ধু কি করছে, যে তার যেখানে সে ধরে রাখছে তার বাইরেও, হাতের বাইরেও আরো অনেকখানি এক্সট্রা বের করা আছে, আর আপনি ধরে রাখছেন 2 হাত দিয়ে জাস্ট কর্নার টু কর্নার। তাহলে যে বন্ধু নাকি ধরে রাখার পরও তার হাতের বাইরে, গ্রিপের বাইরে যদি আরো 6 ইঞ্চি বা কিছু অংশ থাকে, তাহলে তার বন্ড ফোর্সটা একটু বেশি হবে, আর আপনার বন্ড ফোর্সটা কম হবে। এখন ধরলাম দুইজনেই ধরে রাখছেন, দুইজনেরই হাতের বাইরে কিছু অংশ আছে, একজনটা স্ট্রেট, আরেকজন করছে ওইটাকে হুক করে বাঁকা করে হাতের সাথে পেঁচায় রাখছে, যে অংশটুকু বাইরে বের হয়ে আছে সেটা গ্রিপ করে, যেটা বাইরে বের হয়ে আছে সেটাকে একটু বাঁকা করে হাতের ভিতরে পেঁচায় রাখছে। তাহলে যে নাকি বাঁকা করে পেঁচায় রাখবে, তার তো অবশ্যই আপনি যখন অপোজিট প্রান্ত থেকে টান দিবেন, যখন তার হাত পিছলে যাবে বাঁকা অংশে তারটা আটকে যাবে, তাহলে তার গ্রিপ ফোর্সটা বেশি হবে। সো
সহজ কথা হলো এই চ্যাপ্টারে আমরা দেখব যেটা বাঁকা করে রাখা সেটাকে হুক বা অ্যাঙ্করেজ বলে, আর যেটা সোজা করে রাখা সেটাকে তো আমরা নর্মাল অবস্থাতেই ডেভেলপমেন্ট লেন্থ বলি। তো আমরা দেখব যে আমাদের কি পরিমাণ ডেভেলপমেন্ট লেন্থ কীরকম স্ট্রেংথের জন্য দরকার, সেটার বিভিন্ন ইকুয়েশন আছে, আমরা সেটা বুঝবো, পড়বো, দেখবো। তারপর আমরা সেই ডেভেলপমেন্ট লেন্থটাকে প্রপার বন্ডিংসকে ডেভেলপমেন্ট করার জন্য, প্রপার বন্ডিংসকে পাওয়ার জন্য, বন্ড ফোর্সকে ডেভেলপ করার জন্য আমরা ডেভেলপমেন্ট লেন্থটাকে আমরা ক্যালকুলেশন করব। এখন আমার পরের কথা হলো যে ডেভেলপমেন্ট লেন্থ আমাদের কেন দরকার হবে বা কেন ওই জিনিসটা দরকার হয়, সেটা হচ্ছে যদি ডেভেলপমেন্ট লেন্থ যদি প্রপার বন্ডিং না হয় তাহলে কনক্রিটের ভিতরে কিছু ফেইলর দেখা যায়, কিছু ফেইলর মেকানিজম ক্রিয়েট করে। যদি প্রপার বন্ডিংস ফোর্স ক্রিয়েট না হয় তাহলে কনক্রিটের দুই ধরনের ফেইলর হয় নর্মালি। একটা হচ্ছে স্লিপ ফেইলর, একটা স্প্লিটিং ফেইলর। সেটা আমরা এই অংশে দেখবো। এই যে শীটটা, সেটা আপনাদের দেওয়া আছে অলরেডি গুগল ক্লাসরুমে, অনেক আগে সেটা দেওয়া হয়েছে। শীটের 43 নম্বর পেজে আপনারা দেখবেন যে বন্ড ফেইলর, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে টাইপ অফ ডিসক্রাইব দ্য ডিফারেন্ট টাইপ অফ বন্ড ফেইলর। বন্ড ফেইলর যদি হয় তাহলে বন্ড ফেইলর হচ্ছে কয়েকটা কারণে হয়। একটা হচ্ছে কয়েকটা ধরনে হয়। একটা হচ্ছে স্লিপ অর ডিরেক্ট পুল আউট, অর্থাৎ এটা হচ্ছে আমার একটা স্ল্যাব যেখানে আমি বা বিম যেখানে আমাদের রিনফোর্সমেন্টটা, এই যে কালো অংশ রিনফোর্সমেন্টটা দেওয়া আছে, যখন এর উপরে আমরা লোড দিব, এর উপরে লোড আসবে, তখন আমরা জানি যে লোড যখন আসে স্ট্রাকচারটা যারা ডিফ্লেকশন হয়, আমাদের এই বিম বা স্ল্যাবটা যদি এরকম ডিফ্লেকশন হয় তাহলে দেখা যাচ্ছে এটার যে এই প্রান্ত পর্যন্ত, দুই প্রান্ত পর্যন্ত এই রিনফোর্সমেন্ট ছিল, বাট বাঁকা হয়ে যাওয়ার কারণে কনক্রিট এবং স্টিলের মাঝে প্রপার বন্ডিংস না থাকার কারণে এই এই প্রান্ত থেকে স্টিলটা সরে গেছে। এই যে অংশ এখানে যেরকম স্ট্রেটভাবে লেফট ও রাইট আমাদের স্টিলটা ছিল, রিনফোর্সমেন্ট বারটা ছিল, বাট দেখতে পাচ্ছি আমরা যখন এর উপর লোড দেওয়া হয়েছে, যখন ডিফ্লেকশন হয়েছে, এই যে সাদা অংশ এখান থেকে বারটা সরে গেছে, দুই প্রান্ত থেকে বারটা স্লিপ করে সরে আসছে। অর্থাৎ কনক্রিট এবং স্টিলের মাঝে প্রপার বন্ডিংস না থাকার কারণে, প্রপার বন্ডিংসের ল্যাগিংসের কারণে আমার এই বারটা এখান থেকে সরে যাচ্ছে। এটা হচ্ছে স্লিপ ফেইলর, অর্থাৎ প্রপার বন্ডিংস না থাকার কারণে আমার দুই প্রান্ত থেকে স্টিল, যখন কনক্রিটও বেঁকে যাচ্ছে, স্টিলও বেঁকে যাচ্ছে, স্টিল দুই প্রান্ত থেকে স্লিপ করে সরে যাচ্ছে। আর আরেকটা ফেইলর আছে যেটাকে আমরা স্প্লিটিং ফেইলর বলি। স্প্লিটিং মানে হচ্ছে, আমরা তো সবাই মানে স্প্লিটিং হচ্ছে কুড়ালের মতো, যখন কুড়াল দিয়ে কোনো গাছের উপরে বা কোনো একটা শক্ত অবজেক্টের উপরে কুড়ালকে ইউজ করা হয়, তখন দেখা যায় যে কুড়ালটা যেখানে পড়ে তার আশেপাশের কিছু অংশ ফেটে যায়, এরকম ক্র্যাক হয়ে যায়, এটাকে বলা স্প্লিটিং। অর্থাৎ এই যে আমার রিনফোর্সমেন্ট আছে, স্প্লিটিং আবার দুই ধরনের, হরিজন্টাল স্প্লিটিং এবং ভার্টিক্যাল স্প্লিটিং। এটা হচ্ছে ভার্টিক্যাল স্প্লিটিংয়ের ডায়াগ্রাম, অর্থাৎ এখানে আমার রিনফোর্সমেন্ট দেওয়া আছে, প্রপার বন্ডিংস না থাকার কারণে এই ভার্টিক্যাল বরাবর এই অংশটুকু এখানে ক্র্যাক শো হয়, আর সেই ক্র্যাকটা নিচেও ক্র্যাক হয়। এই যে ভার্টিক্যাল এখানে ক্র্যাক হচ্ছে, এবং এই নিচ বরাবর, অর্থাৎ যে বরাবর স্টিল আছে সেই বরাবর বিভিন্ন অংশে হালকা হালকা করে সে ক্র্যাককে শো করতেছে এবং ভার্টিক্যালি শো করতেছে। আর হরাইজন্টাল স্প্লিটিং হচ্ছে এই বরাবর কনক্রিটের ক্র্যাক করবে, যে হরাইজন্টাল বরাবর। এখানে ভার্টিক্যাল বরাবর ক্র্যাক হচ্ছে, এই ক্র্যাকের ইফেক্ট হিসেবে এই বরাবর বিভিন্ন জায়গায় জায়গায় ক্র্যাক হচ্ছে। আর এখানে ভার্টিক্যাল স্প্লিটিং হচ্ছে, এটা তো ভার্টিক্যাল স্প্লিটিং গেল। আর হরাইজন্টাল স্প্লিটিং হচ্ছে এই যে এই অংশটুকু বরাবর আমার এখানে হরাইজন্টাল বরাবর কনক্রিট ফেটে যাচ্ছে। অর্থাৎ এই যে যেটা বন্ড ফোর্সের ল্যাগিংসের কারণে ফেটে গেল হরাইজন্টাল বরাবর, এটাকে আমরা বলি হরাইজন্টাল স্প্লিটিং। এই দুই ধরনের ফেইলরকে, এই দুই ধরনের ক্র্যাককে রিডিউস করার জন্য, এখন কথা হলো যে বন্ডিং রিডিউস করার জন্য আমাদেরকে ডেভেলপমেন্ট লেন্থ বা অ্যাঙ্করেজ ক্যালকুলেশন করে দিতে হবে।
এখন আরেকটা কোশ্চেন থেকে যায়, তাহলে কেন এই বন্ডিংসটা কিভাবে ল্যাগিংস হয়, মানে কিভাবে বন্ডিংস কমে যায় কনক্রিট এবং স্টিলের মাঝে বন্ডিংস কম হওয়ার কারণটা কি? সেটা হচ্ছে যদি বার ডায়ামিটার খুবই স্মল হয়। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় যে অনেকে মনে করে যে স্টিল স্মল বা চিকন হওয়ার কারণে সেটা বন্ডিংস কম হচ্ছে, আমরা বড় বড় বার বা বেশি ডায়ামিটারের বার দিলে হয়তো বন্ডিংস ভালো হবে, তা না। এখানে বন্ড ফোর্স নির্ভর করে সারফেস এরিয়ার উপরে, অর্থাৎ যত বেশি সারফেস এরিয়া বাড়বে তত বন্ড ফোর্সটা বেশি হবে। এই সারফেস এরিয়া বলতে স্টিলের সারফেস এরিয়া বোঝাচ্ছে, অর্থাৎ এটা এর ডায়ামিটারের উপরে নির্ভর করে। অর্থাৎ যত আমরা কম ডায়ামিটারে বেশি রিনফোর্সমেন্ট দিব তত আমাদের হচ্ছে সারফেস এরিয়াটা বাড়বে এবং তত আসলে বন্ড ফোর্স বাড়বে। কিন্তু এই বন্ড ফোর্স বাড়াইতে গিয়ে স্টিল এর এরিয়া মানে ডায়ামিটার যদি ছোট হয় তাহলে আরেকটা প্রবলেম, যে স্মল বার ডায়ামিটার হইলে আবার বন্ড ফোর্স কমে যায়। এই জন্য আমাকে একটা অ্যালোয়েবল লিমিটের ভিতরে থাকতে হবে যাতে আমার বন্ড ফোর্সও বেশি হয় আবার স্মল ডায়ামিটারও না হয়। আরেকটা হচ্ছে লার্জ কনক্রিট কভার। আমরা যেটা বলেছিলাম যে নিচ থেকে যে অংশটুকু গ্যাপ রাখি 1 বা 1.5 ইঞ্চি, এটাকে কনক্রিট কভার বলে। আমরা মিনিমাম 1 ইঞ্চি রাখছি স্ল্যাবের ক্ষেত্রে, এবং সেটা আমরা বলছি বিমের ক্ষেত্রে 1.5 বা 2 ইঞ্চি 3 ইঞ্চিও হয়, স্ল্যাবের ক্ষেত্রে আমরা 1.5 ইঞ্চিও দিতে পারি। কিন্তু এটা যদি আমি 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি দিয়ে স্ল্যাবের ক্ষেত্রে, তাহলে দেখা যায় বেশি কনক্রিট কভার হয়ে যাচ্ছে, তখন বন্ড ফেলার হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের যে কনক্রিট কভারের স্পেসিফিকেশন দেওয়া আছে সেখান থেকে আমরা 1 ইঞ্চি 0.25 বা 0.5 বেশি দিতে পারি, বা 1, 2, 3 বেশি দিয়ে ফেললে তখন সেখানে বন্ড ফেল হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা হচ্ছে লার্জ বার স্পেসিং, অর্থাৎ আমরা যে বারগুলোকে রিপ্লেস করতেছি আমার সেই রিপ্লেসমেন্টে স্পেসিংও যদি বেশি হয় তাহলে বন্ড ফেল হতে পারে। যেমন আমরা দেখছি যে ম্যাক্সিমাম স্পেসিং আমার ক্যালকুলেশন করে আসতেছে 43 ইঞ্চি, বাট আমি বলতেছি 12 ইঞ্চির বেশি দেওয়া যাবে না, সেটাও বন্ড ফেলারকে রিডিউস করার জন্য, যাতে বন্ড ফেলার রিডিউস হয় সেই জন্য আমরা ওই স্পেসিংটার একটা নির্দিষ্ট স্পেসিফিকেশন দিয়ে দিয়েছে যে আপনার ক্যালকুলেশন করে যতই আসুক ম্যাক্সিমাম 12 ইঞ্চি, এর চেয়ে বেশি হলে সেটা দেওয়া যাবে না, 12 ইঞ্চি দিতে হবে। এটা হচ্ছে কজ। যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য কজ অফ বন্ড ফেইলর, তাহলে এই 3টা কোশ্চেন, এই 3টা পয়েন্ট লিখলেই হবে। আর যদি বলে ডেসক্রাইব দ্য টাইপ অফ বন্ড ফেইলর, তাহলে এটা দিতে হবে স্লিপ, পুল আউট, এই দুটা ডায়াগ্রাম এবং এই কজটা লিখতে হবে। আর হচ্ছে স্প্লিটিং, এখানে যে অংশটুকু লেখা আছে সেইটুকু। এই যে ওয়েডজিং ইফেক্ট, এটাই আমরা বলছি যে কোরাল দিয়ে যখন কূপ দেওয়া হয় ওয়েডজিং ইফেক্ট হয়, আর ডায়াগ্রাম দিয়ে দিতে হবে। এটুকু হলে এই কোশ্চেনটা আমরা মোটামুটি শেষ করতে পারবো। এখন কথা হলো যে ডেভেলপমেন্ট লেন্থ আমরা কোথায় দিব, কোথায় আমরা রিনফোর্সমেন্ট থেকে এক্সট্রা অংশ দিব। আমরা যে ক্যালকুলেশন করব ডেভেলপমেন্ট লেন্থ আসলে আমার কথার কথা 10 ইঞ্চি বা 20 ইঞ্চি, সেটা আমি কোন পয়েন্টে দিব। আপনারা একটা জিনিস পড়েছেন SM এ, একটা হচ্ছে পয়েন্ট অফ কন্টাফ্লেকচার আর একটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। তো পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে ওই পয়েন্ট যেই পয়েন্টে মোমেন্ট ডায়াগ্রাম তার সাইন চেঞ্জ হয়, পজিটিভ থেকে নেগেটিভ যায়, নেগেটিভ থেকে পজিটিভ হয়, ভাইস ভার্সা, এরকম যে পয়েন্ট থাকে সেখানে তার সেটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন, সরি পয়েন্ট অফ কন্টাফ্লেকচার। যেখান থেকে আমার মোমেন্ট ডায়াগ্রাম সাইন চেঞ্জ করতেছে, পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে, ওই অংশটুকুতে আমরা ডেভেলপমেন্ট লেন্থকে প্রডিউস করব। যাতে ওই অংশে আমার ওখানে স্লিপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যাতে স্লিপটা না হয় সেই স্লিপকে রিডিউস করার জন্য আমরা ওই অংশে ডেভেলপমেন্ট লেন্থকে প্রোভাইড করব, যেখানে মোমেন্ট ডায়াগ্রামের পজিশন চেঞ্জ হয়। তাহলে যদি বলা হয় যে ডেভেলপমেন্ট লেন্থ কি, হোয়াট ইজ ডেভেলপমেন্ট লেন্থ, তাহলে এই অংশটুকু সংজ্ঞা, এটা হচ্ছে 44 নাম্বার পেজে। দ্য ডেভেলপমেন্ট লেন্থ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লেন্থ অফ embedded necessary to develop the full tensile strength of the bar controlled by pull out resistance, অর্থাৎ যে পুল আউট রেজিস্ট্যান্সকে কন্ট্রোল করার জন্য যে ইমবেডেড লেন্থটুকু, প্রথিত লেন্থটুকু দরকার, সেই লেন্থ থেকে বলা হয় ডেভেলপমেন্ট লেন্থ। এখন আমরা দেখব যে ডেভেলপমেন্ট লেন্থকে কীভাবে ক্যালকুলেশন করে বের করতে হয়। এর জন্য কয়েকটা সূত্র আছে। একটা আছে অ্যাকচুয়াল ইকুয়েশন, আর একটা আছে আমাদের হচ্ছে সিম্পলিফাইড ইকুয়েশন। আমরা অ্যাকচুয়াল ইকুয়েশনটা দেখব,
আর অঙ্ক করার সময় হচ্ছে আমরা সিম্পলিফাইড ইকুয়েশনটা ইউজ করব। এটা আমরা ইকুয়েশনে দেখতে পাবো নিলসনের বই থেকে। নিলসনের বইয়ের 5 নাম্বার চ্যাপ্টারের 175 নাম্বার পেজে এটা হচ্ছে এলডি ডেভেলপমেন্ট লেন্থ ইজ ইকুয়াল টু 3/400 fs divided by root over fc prime into c plus ktr into db diab bar into db diab bar। এখানে ডিবি হচ্ছে ডায়াব বার, অর্থাৎ আমি যেই বার ইউজ করছি, যেই বারটাকে ইউজ করতেছি ওই বার মানে ডেভেলপমেন্ট লেন্থ দেওয়ার জন্য যেই বার ইউজ করব তার ডায়ামিটার হচ্ছে ডিবি। সি হচ্ছে smaller of minimum cover or 1/2 of the bar spacing measured to center of the bar। এটা হচ্ছে মিনিমাম কনক্রিট কভার আর 1/2 অফ দ্য বার স্পেসিং, অর্থাৎ আমি যে বার দিচ্ছি তার যে স্পেসিং তার অর্ধেক হবে, অথবা মিনিমাম যে কনক্রিট কভার সেটা, এই দুইটা মানে যেটা ছোট হবে সেটা আমি ইউজ করব। অর্থাৎ স্মলার অফ মিনিমাম কনক্রিট কভার, অর্থাৎ স্মলার হবে কাদের, মিনিমাম কনক্রিট কভার অথবা 1/2 দ্য বার স্পেসিং মেজার টু সেন্টার অফ দ্য বার, অর্থাৎ যেই বার দেওয়া হচ্ছে তার সেন্টার টু সেন্টার স্পেসিং এবং মিনিমাম কনক্রিট কভার দুটার ভিতরে যেটা ছোট হবে সেটা আমরা ইউজ করব। আর কেটি আর হচ্ছে একটা কোফিসিয়েন্ট, এটাকে বের করতে আমরা 40 ATR ডিভাইড বাই SN, যেখানে ATR হচ্ছে এরিয়া অফ দ্য ট্রাভার্স রিনফোর্সমেন্ট নট রিনফোর্সড, এস হচ্ছে স্পেসিং অফ দ্য ট্রান্সভার্স রিনফোর্স, আর এ হচ্ছে নাম্বার অফ দ্য বার অর ডেভেলপমেন্টের সেম লোকেশন, যে কয়টা বার ব্যবহার করছে সেটা। এটা হচ্ছে আমাদের ভেরি নর্মাল ইকুয়েশন, যেটা আমরা বেস করে ডেভেলপমেন্ট লেন্থ ক্যালকুলেশন করা হয়। বাট এটাও আমরা ইউজ করতে পারি, এই ইকুয়েশনটা ইউজ করা যায়, কিন্তু আমরা পরীক্ষার জন্য যেটা আমরা দেখব সেটা হচ্ছে সিম্পলিফাইড ইকুয়েশন, কারণ ওই ইকুয়েশনের প্যারামিটার অনেক বেশি। আমরা এটা হচ্ছে বেসিক ইকুয়েশন 5.4, যে ইকুয়েশন হচ্ছে বেসিক ইকুয়েশন ফর ক্যালকুলেটিং দ্য ডেভেলপমেন্ট লেন্থ। বাট আমরা যেটা দেখব সেটা হচ্ছে simplified টেবিল নাম্বার 5.1 simplified tension development length in the bar diameter according to the SCI code। এখান থেকে আমি আমার লেকচার পার্ট 2 যেটা দেখব ডেভেলপমেন্ট লেন্থ ক্যালকুলেশন, সেখানে আমরা দেখব হচ্ছে আমাদের এই ইকুয়েশন তার বিভিন্ন পয়েন্টের ডিটেইলস। সো থ্যাঙ্কস টু এভরিওয়ান।